আমাকে অ্যান্টিবায়োটিকটা দিয়ে যাও তো। এসে আস্তে করে অ্যান্টিবায়োটিকটা দিয়ে যাও। এই তো দুপুরে নিজে খাইলে। নিজেই তো বললে 5টা আছে, একটা নেই, সেখান থেকেই দেবে একটা। না, না, কথা বলো না। কি করছি আমি? প্লাস জল দাও, অ্যান্টিবায়োটিকের পাতাটা এখানে দাও, আমি খেয়ে নিচ্ছি টুক করে। না, না, রাখো, 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 রাখো। ঠান্ডা জল দিও না। আচ্ছা দেখো, আমরা এখানে শুরু করব ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে, ঠিক আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 1951-এই হয়েছিল। 1951-এ গিয়ে যখন আমাদের দেখো, 1951 মানে তখন কিন্তু একদম পার্লামেন্ট শুরু হয়নি, মানে অর্থাৎ এই যারা সংবিধান যারা লিখেছিলেন, সেই সংবিধানের প্রণেতারা, তারাই দেখলো যে এত বড় সংবিধান লেখার পরে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? না, স্বাধীন ভারতে জমিদারি প্রথার বিলুপ্তিকরণ ব্যাপারটা নেওয়া হয়নি। অর্থাৎ স্বাধীন দেশে যার বেশি জায়গা থাকবে সে জমিদার, আর তার আন্ডারে সারা ভারতবাসী খেটে খেটে তারা ভাগ চাষি বা বর্গা চাষি হিসেবে কাজ করবে। অর্থাৎ জমিদার দিন দিন আরো জমিদার হবে, আর বর্গা চাষিগুলো সেইভাবেই থেকে যাবে। এটা যেন না হয়, সেই জন্য তারা একটা ইনিশিয়েট নেওয়ার চেষ্টা করলো। কি ইনিশিয়েট নেওয়ার চেষ্টা করলো? তারা চেষ্টা করলো যে এখানে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটাতে হবে। অর্থাৎ সরকার চাইলেই যে কোনো মানুষের থেকে তার জমিগুলো নিজের প্রয়োজনে নিতে পারবে, এরকম করতে হবে। এবং তোমরা জানো, তোমরা ফান্ডামেন্টাল রাইট পড়েছো, সেখানে তোমরা দেখেছো যে ততদিনে কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আমাদের সম্পত্তির অধিকার একটা মৌলিক অধিকার হিসাবে লিপিবদ্ধ। হ্যাঁ স্যার, রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি তখন সম্পত্তির অধিকার হিসেবে, একটা মৌলিক অধিকার হিসেবে সেখানে ছিল। বোঝা গেল? আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, কত নম্বর আর্টিকেলে ওটা ছিল? স্যার, আর্টিকেল 31। 31। এবারে মৌলিক অধিকার মানে কি সেটা আমাকে যদি কেউ টাকা দিয়ে বলে যে 10 কোটি টাকা দিচ্ছি, তোমার এই মৌলিক অধিকারটা আমাকে দিয়ে দাও, তাহলে কি আমি দিতে বাধ্য থাকবো? মৌলিক অধিকার মানে তার না স্যার। সর্বশেষ বিচার আমি করব, যে আমি আমার সেই অধিকারটা ভোগ করব কি করব না, বা আমি আমার অধিকারটাকে কিভাবে ইউজ করব, তাই তো? এটাই হচ্ছে মৌলিক অধিকারের মূল ধারণা। অর্থাৎ টাকা দিয়েই মৌলিক অধিকার কেনা যায় না। কিন্তু সমস্যা হচ্ছে, সম্পত্তির অধিকার একাধারে যেমন মৌলিক অধিকার, তেমন অন্য দিক থেকে আবার দেখো, অন্য দিক থেকে দেখতে গেলে এই যে সম্পত্তির অধিকার, সেটার জন্য গভর্নমেন্টের ডেভেলপমেন্টের সমস্যা হচ্ছে। কি ডেভেলপমেন্টের সমস্যা হচ্ছে? ভাবো, আজ যে সমস্ত আহ ট্রেন লাইনগুলো বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে, সেগুলো এতদূর বিস্তৃত ছিল না একটা সময় কারুর না কারুর জমি ছিল, কারুর না কারুর সম্পত্তি ছিল, সেগুলো গভর্নমেন্ট অধিগ্রহণ করেছে। অবশ্যই বিনিময়ে তার ক্ষতিপূরণ বা তার সমমূল্য সরকার তাকে চুকিয়েছে, তাই তো? কিন্তু ফান্ডামেন্টাল রাইট যদি হতো এটা, তাহলে সে টাকা দিলেও যে সরে যেতে বাধ্য থাকবে এমনটা গভর্নমেন্ট তাকে জোর করতে পারতো না, তাই না?
তাহলে এখানে ল্যান্ড রিফর্ম করাটা বা জমিদারি প্রথা উচ্ছেদ করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, যে মৌলিক অধিকার থাকবে কিন্তু জমিদারি প্রথাটাকে আমি এখান থেকে তুলে দেবো। বোঝা গেল ব্যাপারটা, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কেন করতে চেয়েছিল? হ্যাঁ স্যার। বাকিরা টুম্পা, সুতপা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এবারে এর জন্যই আসছে যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951। কি বলছে? টু রিমুভ সার্টেন, এটা সার্টেন আছে, এটা সার্টেন হবে, CERTAIN, সার্টেন হবে, ঠিক আছে? নাকি লিখে দেবো? To remove certain difficulties in land reforms and freedom of speech etc. Land reform এবং ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিস ছিল, সেগুলোকে ঠিকঠাক সাজানোর জন্য এই ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা করা হলো। ফ্রিডম অফ স্পিচ মানে এখানে একটা সমস্যা ছিল, সাধারণ মানুষ ফ্রিডম অফ স্পিচ ব্যাপারটা বুঝতো না। সাধারণ মানুষ ফ্রিডম অফ স্পিচটাকে পরে অনেক রকম ভাবে টিউন করা হয়েছে যাতে সেটা সুন্দরভাবে মানুষ পায়। ফ্রিডম অফ স্পিচের প্রচুর মিসবিহেভ করা হতো, মানে মিসইউজ করা হতো। কেউ কাউকে বাজে গালাগাল দিলেও দিয়ে বলছে ফ্রিডম অফ স্পিচ, কেউ কাউকে ডাইরেক্টলি চোর বলছে বলছে ফ্রিডম অফ স্পিচ। সুতপা সাপোজ টুম্পাকে বলছে টুম্পা চোর, মানে রাগ করো না, হাইপোথেটিক্যালি বলছি। আচ্ছা, সুতপা টুম্পাকেই বলবে কেন? আমাকে বলছে যে স্যার চোর, টুম্পাও আমাকে বলছে স্যার চোর। এখন যদি টুম্পাকে সুতপাকে জিজ্ঞেস করি যে তুমি কেন আমাকে চোর বলছো, বললো আমার ফ্রিডম অফ স্পিচ আছে, তোমার চোখ মুখ দেখে বা তোমাকে দেখে আমার মনে হয়েছে চোর, তাই তোমাকে আমি চোর বলছি। সমস্যার ব্যাপার। যার জন্য এই যে সমস্যার ব্যাপারটি, এটার জন্য কিন্তু ফ্রিডম অফ স্পিচটাকে টিউন করার দরকার ছিল। শুধু তাই নয়, ইনসাইটমেন্ট অফ অফেন্স, অর্থাৎ কোনো এক ব্যক্তি অন্য কাউকে হুমকি দিচ্ছে, ওই তোকে মেরে দেবো ভেঙে দেবো, দেখবো কি করা যায়, বলছে ফ্রিডম অফ স্পিচ। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, তাদের প্রতি কুমন্তব্য করছে, ইফ টিচ করছে, ফ্রিডম অফ স্পিচ নামে চালানোর চেষ্টা করছে, ঠিক আছে? এই ব্যাপারগুলোকেও কিন্তু কারেকশন করার দরকার ছিল। আচ্ছা, তো যার জন্য কি হলো, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দরকার হলো। চেঞ্জেস কি কি পরিবর্তন এসছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, কিছু কিছু ক্ষেত্রে একটু বলে তারপর চেঞ্জেস গুলো বলা আছে, কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্টলি চেঞ্জেস লিখে দিয়েছি। আচ্ছা, চেঞ্জেস কি? অ্যাডেড আর্টিকেল 15 ক্লজ 4। আর্টিকেল 15 এ একটা এক্সট্রা ক্লজ যুক্ত করা হলো। ক্লজ মানে আর্টিকেল 15 এর পরে ব্র্যাকেটে 4 লেখা থাকলে সেটাকে আমরা ক্লজ বলি, বা আর্টিকেল 15 এর পরে যদি ব্র্যাকেটে এ বা বি সি লেখা থাকে সেটাকে আমরা ক্লজ বলবো, অর্থাৎ এই 15 নম্বর আর্টিকেলের মধ্যে একটা ক্লজ। কিন্তু আর্টিকেল যদি এরকম থাকে যে আর্টিকেল 15A, তার মানে কিন্তু এটা ক্লজ নয়, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, যেটা তোমাদেরকে পার্ট শিডিউল পড়ানোর সময় বুঝিয়েছিলাম। বোঝা গেল? কি ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর্টিকেল 15 ক্লজ 4 তার মানেই হচ্ছে এই চিহ্নটা, অর্থাৎ এই জিনিসটা মানেই হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? 15 ব্র্যাকেটে 4, to empower the state to make special provisions for the advancement of socially and economically backward classes। বললো, এটা বলা হয়, এটা খুব সুন্দর জিনিস, যে সোশ্যালি আর ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে তাদের জন্য স্টেট কিছু ভাবতে পারে। কেবলমাত্র SC ST নয়, তাছাড়াও যারা সোশ্যালি সামাজিকভাবে পিছিয়ে পড়েছে, ইকোনমিক্যালি পিছিয়ে পড়েছে, যে সমস্ত সোসাইটির মানুষজন বা যে সমস্ত জনজাতি জনগোষ্ঠী, তাদেরকে কি করবে, তাদেরকে কিন্তু গভর্নমেন্ট কিছু ফেসিলিটিস দিতে পারে। আর্টিকেল 15 এর মধ্যে সেটা যুক্ত হলো। আচ্ছা, 2 নম্বর চেঞ্জেস নাম্বার 2, এই যে 1 মানে চেঞ্জেস নাম্বার 1, এই 2 মানে চেঞ্জেস নাম্বার 2, বোঝা যাচ্ছে? এটা 3 মানে চেঞ্জেস নাম্বার 3, মানে কি কি অ্যামেন্ডমেন্ট করা হলো কবে? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 এ এইভাবে পরপর লেখা আছে। বোঝা যাচ্ছে তো লেখাটা, নোটটা? হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, চেঞ্জেস নাম্বার 2 কি বলছে? ইনসার্টেড দ্য আর্টিকেল 31, এই রাইট টু প্রপার্টিতে চলে এসছে। ক্লজ এ, আর্টিকেল 31 এ ক্লজ এ যুক্ত করা হলো, মানে এই ব্যাপারটা।
আর্টিকেল 31 ক্লজ বি, তার সাথে আর্টিকেল 31 ক্লজ বি যুক্ত করা হলো। ফর সেভিং দ্য লজ, প্রোভাইডিং, লজ মানে আইন, প্রোভাইডিং ফর অ্যাকুইজিশন অফ এস্টেট এটসেট্রা। ঠিক আছে, এস্টেট মানে সম্পত্তি, সম্পত্তি, জায়গা, জমি, এগুলো অ্যাকুইজিশন করার জন্য বা এগুলোকে ঠিকঠাক ভাবে যাতে সরকার নিতে পারে তার কিছু আইন এখানে আর্টিকেল 31A 31B করে যুক্ত করা হলো। কেন স্যার এটা নিয়ে নেবে কেন? আরো অনেক বড় বড় সমস্যা দেখা যেত, যে দেখা গেল যে একটা বাড়ি কারোর প্রপার্টির তলায় কয়লা খনি পাওয়া গেছে, সে বললো আমি সরবো না, এই প্রপার্টিটা আমার মৌলিক অধিকার, এখানে আমি কয়লা খনি পাচ্ছি, আমি সরবো না। তাহলে সরকারের সমস্যা হতো, কোর্টে গিয়ে প্রচুর সমস্যা হতো, কোর্ট তো মৌলিক অধিকারের পক্ষে রায় দিত, কেস স্টাডিজে তোমরা দেখবে কোনো কেস হচ্ছে তো মৌলিক অধিকারের পক্ষে কোর্ট রায় দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এই সমস্যাগুলোর জন্য আর্টিকেল 31 এ ক্লজ এ আর ক্লজ বি যুক্ত করা হলো, এবং তার সাথে আরো একটা জিনিস যুক্ত করা হলো, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব হাস্যকর আজকের দিনেও বটে, সেটা হচ্ছে অ্যাডেড 9 শিডিউল। স্যার 9 শিডিউল, একটা নতুন শিডিউল যুক্ত হয়েছিল, তোমরা জানো 4টে নতুন শিডিউল যুক্ত হয়েছে, তার মধ্যে 9 শিডিউল প্রথম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যুক্ত হয়েছিল, আশা করছি প্রত্যেকের জানা আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু এটা স্যার হাস্যকর কেন? 9 schedule to protect the land reforms related laws and other laws from judicial review। বলল যে 9 নম্বর শিডিউলটা তৈরি করে আমরা একটা জমিদারি প্রথা বিলুপ্তিকরণ আইন সেখানে রাখছি। অর্থাৎ আইনটা কি যদি একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে কারোর কাছে যদি 100 বিঘা জমি থাকে এবং দেখা গেল তার আন্ডারে ভাগ চাষি আছে 50টা, তাহলে কি হচ্ছে, সেই 50টা ভাগ চাষি 2 বিঘে করে জমি চাষ করে, বিনিময়ে সেই জমিদারকে খাজনা দেয়। এখন ল্যান্ড রিফর্ম আইনে কি বলছে, যে ওই ভাগ চাষীদেরকে 50 বিঘে জমি প্রত্যেককে 1 বিঘে করে দিয়ে দেওয়া হবে, এবং তার থেকে 30 বিঘে জমি সরকার নিজের জন্য রেখে দেবে ভবিষ্যতে ডেভেলপ করার জন্য বা ডেভেলপমেন্টের কাজ করার জন্য, আর 20 বিঘে জমি জমিদারকে দেওয়া হবে। তাহলে এক্ষুনি জমিদার চলে যাবে, যে আমার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে, আমার জমি নিয়ে, আমার পূর্বপুরুষের জমি, ওটা নিয়ে কেন অন্য লোককে দিয়ে দেওয়া হচ্ছে, এটসেট্রা এটসেট্রা, সমস্যা হবে, এইরকম কথাবার্তা উঠবে। সুতরাং তার জন্য আগে থেকে বলে দেওয়া হলো যে 9 শিডিউলে, 9 নম্বর শিডিউলে যে ব্যাপারগুলো নিয়ে কথা বলা হচ্ছে সেগুলো জুডিশিয়াল রিভিউ হবে না, বা ওই শিডিউলে কোনো কিছু থাকলে সেটা নিয়ে কিন্তু কোর্টে কেস করা যাবে না যদি 9 শিডিউলের কোনো গল্প থাকে। এটা বেশ কিছুদিন বেঁচে চলেছে, কিন্তু ভবিষ্যতে সুপ্রিম কোর্ট আবার এটা বলে যে হ্যাঁ, ওই সময় 9 শিডিউলের দরকার ছিল, ঠিক আছে, কিন্তু তাই বলে পার্লামেন্ট এমন নিয়ম করতে পারে না যে একটা শিডিউল করে তার মধ্যে কিছু আইন লিখে দেবো, দিয়ে বলবো যে এই জায়গাটায় সুপ্রিম কোর্ট নাক গলাতে পারবে না, এমন কথা কিন্তু পার্লামেন্ট বলতে পারে না। 9 শিডিউলে যদি লিখে দিই যে সরকারের পছন্দ না হলে সরকার কাউকে গুলি করে রাস্তায় মেরে ফেলতে পারে, তাহলে কি 9 শিডিউল নিয়ে আর সুপ্রিম কোর্ট কোনো কথা বলবে না? সরকার কাউকে রাস্তায় গুলি করে মেরে ফেললে? নিশ্চয়ই নয়। সুতরাং কোনো একটা শিডিউলে যে কেউ নাক গলাতে পারে, বা সুপ্রিম কোর্ট অবশ্যই নাক গলাতে পারে। একটা শিডিউলে জুডিশিয়াল রিভিউ হবে, হবে না, এমনটা কিন্তু হাস্যকর। তো সেই জন্য বললাম, একটা হাস্যকর কাণ্ড তখনকার দিনে ঘটিয়েছিল। এটা অবশ্যই ভালোর জন্য ঘটিয়েছিল, নতুবা দেশের ডেভেলপমেন্টের সমস্যা হতো। ঠিক আছে, এবং তোমরা জানো বর্তমানে যে আমাদের মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকার কিন্তু সেখানে কিন্তু আমরা রাইট টু প্রপার্টিটা পাই না, কি তাই তো শুভ? হ্যাঁ স্যার, রাইট টু প্রপার্টি বাদ দেওয়া হয়েছে। শুভকে একটু প্রশ্ন করো, অনেকদিন পরে দেখেছি শুভকে, ক্লাসে আসেনি মাঝখানে। শুভ তাহলে বলবে যে ফোন খারাপ হয়ে গেছে, এটা অন্য ফোন থেকে ক্লাস করছি। ও আচ্ছা, তাহলে শুভ বলবে যে রাইট টু প্রপার্টি তাহলে আহ, কোথায় গেল, ওটা উঠে গেল কোথায়? জানা আছে? না স্যার, বলুন। বুঝলাম, স্যার রোহিত। আর্টিকেল আর্টিকেল 300A। আর্টিকেল স্যার লিগ্যাল রাইট। 300A লিগাল রাইট হয়েছে ওটা। তাহলে আগে ছিল কি, ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার, অর্থাৎ মৌলিক মানে ঠিক যেমন ভাবে প্রাইম নাম্বারকে কেউ ভাঙতে পারে না, ওই অধিকার আমার আমার অনিচ্ছার বিরুদ্ধে, অনিচ্ছাতে গিয়ে বা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেউ আমাকে সেটা আমার থেকে সেই অধিকার কেড়ে নিতে পারবে না। কিন্তু এখন হয়ে গেল লিগাল রাইট। লিগাল রাইট মানে, মানে ওই সম্পত্তিতে থাকার আমার আইনি অধিকার, মানে যে বাড়িতে আমি এখন আছি
এই বাড়ির যে চারিদিকের বাউন্ডারি, এই বাউন্ডারি এবং তার ভিতরে যে আমি আছি এইটুকু আমার লিগাল রাইট, এইটুকু আমার আইনি অধিকার। অর্থাৎ আমার অনুমতি ছাড়া এই সম্পত্তির মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। কেউ যদি এই সম্পত্তিটা জোর করে নিতে আসে তার বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেব। আমার সম্পত্তি যদি আমার ওয়ারিশানকে না দিয়ে জোর করে অন্য কেউ এসে দখল করে আমার মৃত্যুর পরে, তাহলে আমার ওয়ারিশানও তার বিরুদ্ধে গিয়ে আইনি পদক্ষেপ নিতে পারে। ঠিক আছে, এখানে থাকাটা আমার আইনি অধিকার। বোঝা গেল? তার মানে কোন জায়গাটায় থাকাটা, যে সম্পত্তিতে আমি বসবাস করছি সেই সম্পত্তিটুকুতে, এই বাউন্ডারির মধ্যে থাকাটা, এটা আমার আইনি অধিকার। অর্থাৎ কোনোদিন সরকার যদি বলে যে এই জায়গাটা আমি বড় প্রজেক্ট করব, তোমাকে ওই সম্পত্তির দাম দিয়ে দিচ্ছি, চলে যাও, আমি চলে যেতে বাধ্য থাকবো। আমি বলতে পারবো না যে আমার সম্পত্তি, আমার ভিটে, আমার মৌলিক অধিকার, আমি এটা ছাড়বো না। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস ভেবে দেখো যে কলকাতাতে তো মেট্রো হয়েছে, হয়েছে তো, সুড়ঙ্গ হয়েছে, বহু মাটির নিচে থেকে সুড়ঙ্গ টুরঙ্গ গেছে, নিশ্চয়ই গেছে। এবারে ভাবো যে মাটিগুলো নিচে থেকে সুড়ঙ্গ গেছে, সেই মাটিগুলোর উপরে কারুর না কারুর বাড়ি আছে, আছে তো? হ্যাঁ স্যার। একদম উপরেই না হলেও বেশ কিছুটা উপরে সুড়ঙ্গের উপরে বাড়ি আছে, বিল্ডিং আছে, কারুর না কারুর প্রপার্টি আছে। তাদের পারমিশন নেওয়া হয়েছিল? নেওয়া হয়েছিল কি যে আপনার বাড়ি থেকে নেওয়া তো হয়নি বলে মনে হচ্ছে স্যার। 100 মিটার গভীরে থেকে আমরা সুড়ঙ্গ তৈরি করছি, 100 মিটার উপরে আপনার বাড়ি আছে, আমরা তাই আপনার কাছে পারমিশন না নিই? স্যার, নেওয়া হয়নি। হ্যাঁ, কেন নেওয়া হয়নি? কারণ এটা ওই জায়গাটুকুই থাকা তোমার আইনি অধিকার। ওর নিচে কি হচ্ছে, ওর নিচে কি হবে, এই নিয়ে তুমি মাথাও ঘামাতে পারবে না। সুতরাং তোমরা এটাও জেনে রাখো যে যে বাড়িতে তোমরা আছো, যেটা যদি তোমাদের ফ্ল্যাট বাড়ি না হয়, যদি নিজস্ব বাড়ি হয়, তাহলে সেই বাড়ির মাটিটা খনন করে যত দূর গর্ত হচ্ছে সবটাই আমার, এটাও আবার ভাবার কিছু নেই, তাই তো? কি, হ্যাঁ তাই স্যার, তো? নিচেও তাই হ্যাঁ, উপরেও তাই। নিচেও তাই উপরেও তাই। ঠিক আছে, সেই জন্য দেখবে 3 তলা 4 তলা বা তার উপরে করতে গেলে আবার মিউনিসিপ্যালিটির পারমিশন লাগে, তাই তো? অনেক হ্যাঁ স্যার, উপরে রাস্তা না হলে 3 তলার পারমিশন, যে রাস্তা থাক আর না থাক, স্যার। মানে 16 ফুট রাস্তা না। না সেটা মিউনিসিপ্যালিটি নিজের আলাদা আলাদা নিয়ম করতে পারে, কিন্তু তাই বলে তো তুমি ওখানে দুম করে একটা নিজের ইচ্ছা মতো বড় গগনচুম্বী টাওয়ার তৈরি করে দিতে পারো না, যদি সেটা সমস্যা হয়। তাহলে উপরেও যা নিচেও তাই। সেখানে তুমি ইচ্ছা মতো, মানে এই আমার প্রপার্টি, সুতরাং এখান থেকে যত উপরে যাওয়া যাবে, যদি সোজা চাঁদে গিয়ে ঠেকে যায় তার মানে চাঁদ পর্যন্ত আমার, এমন ব্যাপারটা নয়। আবার এখান থেকে মাটি খুঁড়ে যতদূর যাওয়া যাচ্ছে, যা আছে মাটির তলা, যা যা আছে সমস্ত মাটি আমার, এমনটাও নয়। বোঝা গেল? তো যাই হোক, এটা এমনি বললাম তোমাদের জেনে রাখার জন্য। আচ্ছা, নেক্সট চেঞ্জেস নাম্বার 4 কি হলো? তাহলে 3 নম্বরটা বুঝতে পেরেছি আশা করছি। বলছে 9th শিডিউলে ল্যান্ড রিফর্মটা রাখা হলো, আর বলা হলো এই 9th শিডিউলের মধ্যে যা যা থাকবে সেগুলো নিয়ে কিন্তু জুডিশিয়াল রিভিউ করা যাবে না। 4-এ কি বলা হচ্ছে, আর্টিকেল 19-এ বিতে বা 2-তে অ্যাডেড 3 মোর রেস্ট্রিকশন, মানে রাইট টু স্পিচে 3টে রেস্ট্রিকশন অ্যাড করা হলো। অফ ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের 3টে রেস্ট্রিকশন করা হলো, যে এইগুলো করতে পারবে না। নাম্বার 1, পাবলিক অর্ডার। পাবলিক অর্ডার থাকলে তার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারবে না। অর্থাৎ সরকারি আদেশ, কোর্টের আদেশ, এগুলো যদি থাকে তাহলে সেটার বিরুদ্ধে সরাসরি সোচ্চার হওয়া যাবে না। যে কোর্ট আদেশ দিয়েছে একটা, আমি কোর্টের আদেশ মানি না বলে রাস্তায় গিয়ে মিছিল করলাম। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কি বলছে, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট। যে সমস্ত বৈদেশিক দেশগুলোর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার আছে, সেই সমস্ত বৈদেশিক দেশগুলোর বিরুদ্ধে আমরা সরাসরি কথা বলতে পারবো না। কারণ দেখবে যে প্রত্যেকটা দেশেই, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের যে উত্তপ্ত জনগণ, অশিক্ষিত জনগণ বা বদমায়েশ জনগণ বর্তমানে ভারতের বিরুদ্ধে, স্যার কেন আপনি তাদেরকে বদমায়েশ বলছেন? তার পিছনে অনেক কারণ আছে। মানে আমি ভারত প্রেমী এবং বাংলাদেশ বিরোধী বলেই তাদের বদমায়েশ বলছি এমন নয়। বাংলাদেশে প্রচুর সুশিক্ষিত নাগরিক আছেন, প্রচুর বাংলাদেশের সুশিক্ষিত নাগরিক আছে, প্রচুর ছোট ছোট সংগঠন আছে বাংলাদেশে, তারা কিন্তু এগুলো করছে না, এবং মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকেই যারা এগুলো করছে তাদেরকেই হাইলাইট করছে, এবং যার জন্য মনে হচ্ছে পুরো বাংলাদেশ বোধহয় নোংরামি করছে।
একেবারেও সেটা ভাববে না। আমার অনেক জানাশোনা মানুষজন অনেকেই মানে বাংলাদেশে থাকেন মানে আমার আত্মীয়দের মধ্যে কেউ থাকেন না। কিন্তু আমি বেশ কিছু সংগঠনের সাথে জড়িত বা এরকম অনেকেই আছেন বাংলাদেশে। তারা যাতায়াত করেন, ব্যবসার জন্য যাতায়াত করেন। ঠিক আছে? মানে তারা বেশ বাংলাদেশের ক্যাপিটালিস্ট বলতে পারো এমন কিছু মানুষের সাথে জানাশোনা আছে। তো সেখান থেকে শুরু করে তাদের থেকে যে ইনফরমেশন পাই বা যা দেখি সেটা কিন্তু পুরোটাই যেরকম চলছে ব্যাপারটা এমন নয়। কিন্তু ভারতীয় মিডিয়া বর্তমানে এরা কি করছে? এরা ওই কেবলমাত্র হাইপ পাওয়ার জন্য, হ্যাঁ, ঘটনাগুলো ঘটেছে, খুব বাজে ঘটনা ঘটেছে বাংলাদেশে যেগুলো ঘটেছে। খুব বাজে ঘটনা ঘটেছে এবং সেগুলো ঘটা একেবারেই ঠিক ছিল না। একেবারেও বলছি না যেগুলো হয়েছে ঠিক হয়েছে। ঠিক আছে? বা যে ওই চিন্ময়ানন্দ মহাশয়কে ওনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটা ইল্লিগাল এবং তার বিরুদ্ধে যে কোনো রকম ভাবে মানে অ্যাডভোকেট বা কেউ কাউকে দাঁড়াতে দিচ্ছে না ওখানকার উকিলদেরকে, সেটাও একেবারে অনভিপ্রেত। কিন্তু তা সত্ত্বেও বলছি পুরো বাংলাদেশের মানুষ নোংরা বা জঘন্য এটা একেবারেও নয়। ঠিক আছে? তো সেখানে বেশ কিছু মানুষ আছেন, বহু মানুষ আছেন যারা মানে কি বলবো? যারা আ সাম্যবাদী, যারা সেখানে প্রকৃত শান্তিপ্রিয়, যারা পাকিস্তানিপন্থী নয়, জঙ্গিপন্থী নয়, উগ্রপন্থী নয়, এরকম প্রচুর মানুষ বাংলাদেশে আছেন। আর ভারতবর্ষের মিডিয়ার কথা তো বলে লাভ নেই। এরা এখন যেদিকে জল পড়বে সেদিকে ছাতা ধরবে। কিছু করার নেই। ঠিক আছে? এখন তো এবিপি আনন্দ আর খুললেই মনে হয় যেন বাবা সাম্প্রদায়িক দাঙ্গা একটা ভারতেই বোধহয় বেঁধে গেল এবার এদের জন্য। তো যাই হোক, তো ফ্রেন্ডলি রিলেশন যে সমস্ত স্টেটের সাথে আছে তাদের বিরুদ্ধে এইরকম দুমদুম করে কথা বলা যাবে না। ঠিক আছে? দেখা গেল আমাদের সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক। এখন ভারতবর্ষের মানুষ ক্রমাগত যদি রাশিয়ার নামে বাজে, বাজে প্রকাশ্যে বলতে থাকে, ভারতের মিডিয়ায় যদি সেগুলো দেখানো হয় এবং সেগুলো যদি রাশিয়ার মিডিয়াতে প্রকাশ হয়, তাহলে সরকারের সাথে আমাদের একটা খারাপ সম্পর্ক তৈরি হতে পারে। তাই না? যে জিনিসটা কিন্তু বাংলাদেশে হাসিনা সরকার থাকাকালীন অবস্থাতেও ছিল। এমনটা ভাবার কিছু নেই যে হাসিনা সরকার থাকাকালীন অবস্থাতে বাংলাদেশের আর যে মানুষগুলো গালাগালি দিচ্ছে তারা ভারতকে ভালো বলতো। এমনটাও নয়। হাসিনা সরকার থাকাকালীন সময় এবং ১৯৭১ সাল থেকে শুরু করে এই ২০২৪ পর্যন্ত সময়ে কিন্তু বাংলাদেশের এমন কোনো স্বাধীনতা দিবস পালন হয়নি যে স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা আমন্ত্রিত ছিলেন না। ঠিক আছে? এখন নতুন করে যেভাবে এই নতুন ভাবমূর্তিগুলো উঠে আসছে সেখান থেকে ভারতের সাথে তাদের সম্পর্ক অনেক নষ্ট হয়েছে, অনেক খারাপ হয়েছে। কিন্তু বাংলাদেশের হাসিনা সরকারের সময় এরকম নোংরা কথাবার্তা হতো। কিন্তু তবুও যেহেতু সেখানে সরকার চেপে রাখার চেষ্টা করত, কিছুটা চেপে থাকতো আর কিছুটা বাজে রিলেশন কিন্তু হয়ে গেছিল কারণ এই ব্যক্তি মানুষের জন্য। তাহলে আমরা কিন্তু ভারতীয় হিসেবে আমাদের ব্যক্তি স্বাধীনতার মধ্যে যে ফ্রিডম অফ স্পিচ পড়ে সেটাকে যদি আমরা ফ্রেন্ডলি রিলেশন যেসব দেশের সাথে আছে, সেটা বাংলাদেশের কথা বলছি না বা অন্য কোনো নেপাল, ভুটানের কথা বলছি না। বড়, বড় যে কান্ট্রি গুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক আছে তাদের বিরুদ্ধে যদি আমরা প্রকাশ্যে কথা বলি আর সেটা আমাদের ফ্রিডম অফ স্পিচ এর মধ্যে ধরে রাখি, তাহলে কিন্তু সেই দেশের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে। তাই এটাকেও রেস্ট্রিক্ট করা হলো। আর ৩ নম্বরে কি বলছে? ইনসাইটমেন্ট অফ অফেন্স, অর্থাৎ আমি কোনো একটা ঘৃণ্য অপরাধ করার কথা মুখে বলছি এবং সেটাকে বলবো যে একটা মানে অফেন্স করার প্রবণতা এবং সেটাকে আমি বলছি ফ্রিডম অফ স্পিচ। ঠিক আছে? মানে ইভ টিচিং হতে পারে। বেশ কিছু ইভ টিচার্সরা আছে, রাস্তায় মহিলা দেখলে বেশ সুন্দর সাজিয়ে কথা বলে। তুমি বলতে পারবে না যে তার কথার মধ্যে কোনো নোংরামি আছে। তার কথার মধ্যে কোনো কটু কথা আছে। কিন্তু সেগুলো বেশ অনভিপ্রেত কথাবার্তা আরকি। ঠিক আছে? মানে খুব সত্যি কথা এই কোর্টে দেখি তো বেশ কিছু ইভ টিচিং এর কেস। তো সেখানে তার উকিলরা এভাবেই মামলাটাকে সাজাতে চায় যে আমার ক্লায়েন্ট তো কোনো বাজে কথা বলেনি। কোনো নোংরা ভাষায় গালাগালি দেয়নি। কিন্তু ক্লায়েন্ট বাজে ভাষা না বললে, নোংরা ভাষায় না বললেও সে যে কথাগুলো যেভাবে বলেছে সেই সুন্দরভাবে সাজিয়েই বলেছে কিন্তু সেটাই ইভ টিচিং। সেটাই খুব বাজে, মানে একটা অন্যরকম মিনিং করে আরকি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো কোর্ট বহুবার এটার বিরুদ্ধেও রায় দিয়েছে যে আমি রাস্তা থেকে কেউ যাচ্ছে আমি তাকে দেখে বললাম, "আহারে! কি সুন্দর দেখতে।"
এবং বললাম কই কোনো বাজে কথা বলিনি তো, এটা ইনসাইটমেন্ট অফ অফেন্স কি করে হলো? নিশ্চয়ই সেটা নয়। যাই হোক, আশা করছি বোঝা গেছে এই ৪ টে জিনিস, যে পাবলিক অর্ডার, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট আর ইনসাইটমেন্ট অফ অফেন্স, এই ৩ টের জন্য কিন্তু আমাদের ফ্রিডম অফ স্পিচ একেবারেই নেই। মাথায় রাখবে। আচ্ছা, ৫ নম্বরে কি বলছে? প্রোভাইড পাওয়ার টু স্টেট অর কান্ট্রি টু ন্যাশনালাইজ এনি ট্রেড অর বিজনেস। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো, যে স্টেট, রাজ্যগুলোকে বা দেশকে এই ক্ষমতা দেয়া হলো এই অ্যামেন্ডমেন্টের ফলে, যে যেকোনো ট্রেড, যেকোনো ব্যবসা বা যেকোনো বিজনেসকে তারা কি করতে পারবে? ন্যাশনালাইজ করতে পারবে বা জাতীয়করণ করতে পারবে। জাতীয়করণ কথার অর্থ কি? বেসরকারীকরণ বন্ধ করে সরকারি করে নিতে পারবে, সেটা বেসরকারির হাতে থাকবে না। বর্তমান ভারতবর্ষের যা অবস্থা, তাতে বিগত ৫০ বছরের শ্রেষ্ঠ বেকারত্ব। এখন দেখা গেল সরকার বলল যে কম্পিটিটিভ যে লেখাপড়া, কম্পিটিটিভ যে ইনস্টিটিউট গুলো, সেগুলো সব জাতীয়করণ করে দেবো আমরা, যাতে ভারতের ছেলেরা, যুবকরা ভালো করে চাকরি পায়। বেসরকারি কম্পিটিটিভ ইনস্টিটিউট থাকবে না। তাহলে তুহিন স্যার পড়াতে পারবে না। তাহলে যতগুলো কম্পিটিটিভ ইনস্টিটিউট আছে কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ জুড়ে, তারা কেউ থাকবে না, সবগুলো হয়ে যাবে সরকারি। সরকার এবার কম্পিটিটিভ ইনস্টিটিউট করবে বিভিন্ন জায়গায়, সেখানে ছেলেরা গিয়ে পড়তে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এটাকেই বলছে বিজনেস বা ট্রেডের জাতীয়করণ। তোমাদের মাথায় থাকবে বা শুনেছো এই গল্প কিছুদিন আগে, যে এই যে আমাদের এয়ার ইন্ডিয়া ব্যাপারটা ছিল, এটা কিন্তু এক সময় রতন টাটাদেরই ছিল। আর রতন টাটা তখন ছিল, জামশেদজি টাটা ছিলেন, টাটাদেরই ছিল। তো সেই টাটাদের থেকে কিন্তু এই ১৯৫১ সালে এই আইনটা তৈরি হওয়ার পরে সিভিল অ্যাভিয়েশন মানে ওই দেশের মধ্যে সাধারণ মানুষদের যে বিমান সাধারণ মানুষদেরকে নিয়ে যে বিমান চলাচল, মানে ডিফেন্স অ্যাভিয়েশন নয়, মানে আর্মিদের নয়, সাধারণ মানুষ বিমানের মাধ্যমে যাতায়াত করতে পারবে, এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা কিন্তু সরকার জাতীয়করণ করে। এমনকি বলে রাখি, আমেরিকার মতো একটা বেসরকারি ফুললি ক্যাপিটালিস্ট কান্ট্রিতেও কিন্তু সিভিল অ্যাভিয়েশনটা, এটা তাদের সরকারের আন্ডারেই আছে। বোঝা গেল? আবার তোমরা দেখেছো ২০২২-২৩ এটা গিয়ে ফের আবার বেসরকারিকরণ করে দেয়, আবার ফের টাটারা এটা কিনে নেয়। কি এ গল্প জানো তো তোমরা সকলেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এটাই তো ওই সময় ১৯৫১ সালে কিন্তু এটা করা হয়েছিল, যে যেকোনো বিজনেস বা ট্রেড সরকার চাইলে নিজেদের করে নিতে পারে। যেমন কলকাতায় যে ট্রাম চলে, এই ট্রাম কিন্তু সরকারি ছিল না। এটা ছিল ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি নামে একটা কোম্পানির ট্রাম। বোঝা গেল? তারা কলকাতাতে ট্রাম চালাতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেল যেমন ছিল, তারা সেরকম কলকাতায় ট্রাম চালাতো। সিটিসি বলা হতো। এখন আর সিটিসি আর বলা হয় না। সিটিসি নামটা শুনেছ অনেকেই, আশা করছি। তো এই ক্যালকাটা ট্রাম হ্যাঁ স্যার। কোম্পানি সিটিসি ট্রাম ছিল। পরে এটাকে কিন্তু সরকার এটাকে অধিগ্রহণ করে এবং সরকার এটাকে ন্যাশনালাইজ করে, বলে যে ট্রাম সরকারি ভাবে চলবে। সেক্ষেত্রে লাভ হয়েছে মানুষের। কি লাভ হয়েছে? সেক্ষেত্রে সেই ট্রাম কোম্পানির ড্রাইভার, কন্ডাক্টর, ট্রাম ডিপোতে যারা চাকরি করতো, সবাই সরকারি চাকরি হয়ে গেল। ঠিক আছে, বর্তমানে যদিও দেশ পিছনে হাঁটছে, বর্তমানে দেশ বলছে না, সরকারি গুলোকে বন্ধ করে সব বেসরকারি করে দাও। এখন তো চাপ মানুষের অন্য জায়গায়, যে সরকারি চাকরি পেলাম বলে নাচতে নাচতে বিয়ে করলাম, কিছুদিন পরে দেখবো সরকারিটা বেসরকারি হয়ে গেল, যাত্রী। সরকারি চাকরি বলে ঢুকলাম, বেসরকারি হয়ে রিটায়ার করছি। এমন কিছু জায়গা আছে, যেমন WBSEDCL, আমাদের যে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, ঠিক আছে, সেটা একটা সময় লোক নাচতে নাচতে সরকারি চাকরি পেয়েছি বলে ঢুকেছিল, কিন্তু সেখান থেকে তারা মাঝখানে বেসরকারি হয়ে আবার রিটায়ার করেছে। ঠিক আছে, এরকম বহু উদাহরণ আছে। আচ্ছা, যাই হোক, পরবর্তী অ্যামেন্ডমেন্টে আমরা আসবো। আশা করছি এটা বোঝা গেছে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট প্রত্যেকের বোঝা গেছে তো, প্রতিটা পয়েন্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। পরবর্তী অ্যামেন্ডমেন্টটা আসবো, যে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956, ১৯৫৬ সালের সপ্তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে। বোঝা গেল? জানি না তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। এই লাস্ট ২ দিন খুব ঠান্ডা লাগছে আমাদের এখানে। সন্ধ্যের পরে তো ভীষণ ঠান্ডা। তো যাই হোক, তার জন্য আমি একটু ২ মিনিটের একটা বা ১ মিনিটের একটা ব্রেক নিচ্ছি। দাঁড়াও, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। আরো কিছু জিনিসপত্র পরে আসতে হবে আরকি। একটু ওয়েট করো, তারপরে সেটা শুরু করছি।
হ্যাঁ, শোনা যাচ্ছে? আরে হ্যাঁ শোনা স্যার। আচ্ছা, 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। আচ্ছা, তোমরা বলবে যে এটাতে কি হয়েছিল, তোমরা আগে পড়েছো, বলো দেখি দু একজন। তোমাদেরকে করিয়েছি এইটুকু বললেই হবে, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা ছাড়া। স্যার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল। ধুর, সেটা 1955। আচ্ছা আচ্ছা। আর সেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নয়, সেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, সেটা সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছিল। আমরা এখন পড়ছি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। গভর্নর পাওয়ার। না, আচ্ছা দেখো, সেমটা দেখো, টু ইমপ্লিমেন্ট দ্য রেকগনাইজেশন অফ, এটা রেকগনাইজড নয়, রেকগনাইজেশন হবে অফ স্টেট রেকগনাইজেশন কমিশন বা ফজল আলী কমিশন। ফজল আলী কমিশন বলে একটা কমিশন করা হলো, যারা 4 ধরনের যে স্টেট ছিল, এবিসিডি স্টেট, এই সমস্ত স্টেট গুলোকে সরিয়ে দিয়ে একটা নির্দিষ্ট স্টেট করলো, বা একটা স্টেট করলো এবং বাকি সমস্তগুলোকে ইউটি বানালো। বোঝা গেল? একটা স্টেট করলো এবং বাকিদেরকে কি করলো? বাকিদেরকে বানালো হচ্ছে ইউটি। আগে 4 ধরনের স্টেট ছিল। কি বলছে? চেঞ্জেস নাম্বার 1, অ্যাবলিশন অফ ক্লাস বেসড স্টেট। ক্লাস বেসড স্টেট যেগুলো আছে, যেমন এবিসিডি যে স্টেট গুলো ছিল, এই সমস্ত স্টেট গুলোকে অ্যাবলিশ করলো অ্যান্ড চেঞ্জেস ইনটু 4 স্টেট, এবং 14 স্টেট, 14 স্টেটে 14খানা রাজ্য করলো, যেটা পার্ট 6 এর মধ্যে থাকলো, এবং 6টা ইউনিয়ন টেরিটরি করলো, যেটা পার্ট 8 এর মধ্যে থাকলো। একটু বুঝিয়ে দিই। আগে ছিল ক্লাস এ স্টেট, ক্লাস বি স্টেট, ক্লাস সি স্টেট, আর ডি স্টেট, এইভাবে ছিল। এ স্টেট কারা? যেখানে কেবলমাত্র গভর্নর শাসন করবে। কে শাসন করবে? যেখানে কেবলমাত্র গভর্নর শাসন করবে, রাজ্যপাল। বি স্টেট কারা? সেখানে রাজ্যপাল থাকবে না, সরাসরি সিএম শাসন করবে। সি স্টেট কারা? সেখানে গভর্নরও শাসন করবে, গভর্নর থাকবে এবং তার সাথে সিএম থাকবে, মানে ওয়েস্ট বেঙ্গল আগাগোড়া টাইপ সি স্টেট ছিল। ডি স্টেট কারা? সেখানে গভর্নরও থাকবে না, সিএমও থাকবে না, ভোটাভুটি হবে না, লেফটেন্যান্ট গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর তিনি শাসন করবেন। ঠিক আছে, মানে বলতে পারো এক ধরনের এটা কেন্দ্রশাসিত রাজ্য বা অঞ্চল হিসেবে ছিল। আচ্ছা, এ স্টেট, টাইপ এ স্টেট তখন ছিল পার্ট 5। এখন ভাবো, এখন পার্ট 5-এ কি আছে? কি আছে পার্ট 5-এ? শোনা যাচ্ছে? আমার আচ্ছা ভয়েস শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে না? হ্যাঁ, পার্ট 5-এ কি আছে?
ইউনিয়ন। হ্যাঁ, পার্ট 5 এ আছে দ্য ইউনিয়ন অর্থাৎ কেন্দ্র, তাই তো? আর এটা ছিল স্টেট গুলো ছিল পার্ট 6 এ, পার্ট 7 এ বি টাইপ স্টেট ছিল, পার্ট 8 এ সি টাইপ স্টেট ছিল, আর পার্ট 9 এ এই ডি টাইপ স্টেট ছিল। ঠিক আছে? তারপরে কি হলো? এই যে চেঞ্জেস হলো কবে? 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। ফজল আলী কমিশন তোমরা জিওগ্রাফিতে পড়োনি? স্টেট রেকগনাইজেশন কমিশন। আছে। হ্যাঁ, এই ফজল আলী কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী কি হলো, সবগুলো মুছে ফেলে 14খানা স্টেট করা হলো পার্ট 6 এর আন্ডারে, আর পার্ট 8 এর আন্ডারে 6টা ইউনিয়ন টেরিটরি নিয়ে আসা হলো সেই সময়। অর্থাৎ পার্ট 6 এ চলে এলো 14টা স্টেট, এর আমার ভাগগুলো থাকলো না, গভর্নর চালিত এই চালিত ওই চালিত সব থাকলো না। পার্ট 7 এ কি হয়েছিল? পার্ট 7 কি হয়ে গেছিল তখন? কি হয়ে গেছিল? রিপিল্ড হয়ে গেছিল। পার্ট স্যার 7 রিপিল হয়ে গেছিল স্যার। রিপিল্ড হয়ে গেছিল। এটা তো পড়িয়েছিলাম ভাই, এটা তো বলা উচিত। আর পার্ট 8 এ কি হলো? পার্ট 8 এ নিয়ে আসা হলো সমস্ত ইউনিয়ন টেরিটরি গুলোকে। আর পার্ট 9 টাও তখন রিপিল্ড হয়ে গেছিল। বোঝা গেল? তাহলে 1956 সাল থেকে পার্ট 7 রিপিল্ড, তাই তো? 1956 সাল থেকে পার্ট 7 হ্যাঁ রিপিল্ড। স্যার। আর 1956 থেকে 1992 সাল পর্যন্ত পার্ট 9 টাও রিপিল্ড ছিল। পার্ট 9 টাও রিপিল্ড ছিল, আগেও বলেছি এ গল্প পঞ্চায়েত পড়ানোর সময়, মনে পড়ছে? পঞ্চায়েত হয়ে গেছে তো তোমাদের? না শেষ। না আচ্ছা, স্যার না হয়নি। স্যার। আচ্ছা ঠিক না আছে, স্যার আগের হয়নি। আগের ব্যাচের হয়েছিল। তো 1956 থেকে 1992 পর্যন্ত পার্ট 9 রিপিল ছিল। 1992 সালে যখন পঞ্চায়েত যুক্ত হলো, তখন পার্ট 9 এর মধ্যে পঞ্চায়েতটাকে যুক্ত করা হলো। পার্ট 7 এখনো রিপিল। বোঝা গেল? তাহলে পঞ্চায়েত তো একটা নতুন পার্ট, 1992 সালে এসেছিল, তাই তো? এইটুকু তো জানো যে 1992 সালে এটা যুক্ত হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ স্যার। নতুন পার্ট যদি 1992 সালে যুক্ত হয়, তাহলে সেটা পুরনো পার্ট কি করে নাম্বার পেলো? তাহলে এবিসিডি নেই কেন পাশে? এই কারণেই নেই। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই পুরো ব্যাপারটা করা হলো কবে? 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এ। ক্লিয়ার? ফার্স্ট চেঞ্জেসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি সেকেন্ড চেঞ্জেস বলবো। ও কাকিমা, গরম জলটা দিয়ে যাও, গরম জলের ফ্লাক্স দিয়ে যাও। আচ্ছা, এবারে দেখো সেকেন্ড নাম্বার 2, দ্য প্রহিবিশন, না দ্য প্রভিশন, PROVITION, দ্য প্রভিশন, প্রভিশন মানে নিয়ম, of having common high court for 2 or more state or UT, যে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এ দুটো স্টেট বা ইউটির জন্য কমন হাইকোর্টের প্রভিশন নেওয়া হলো। এটাও তোমাদের হাইকোর্ট পড়ানোর সময় পড়িয়েছি, তাও বলতে পারোনি কেউ। পড়িয়েছি তো হাইকোর্ট পড়ানোর সময়? স্যার। হ্যাঁ, তাও বলতে পারলে না। ঠিক আছে, পড়ছো না বাড়িতে। তাহলে আমাদের 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই দুটো মূল চেঞ্জ হয়েছিল। ঠিক আছে? এরপরে 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, আমরা দেখো একের পরে 7, তারপরে চলে যাচ্ছি 24-এ। 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। স্যার একের পরে স্যার তারপরে 24 কেন স্যার, এরকম নাম্বারিং কেন স্যার? এই তোমাদের ইম্পর্টেন্ট আর্টিকেলের একটা লিস্ট লিখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। সেখানে কি 1 থেকে 395 পর্যন্ত সব আর্টিকেল লিখিয়েছিলাম? না স্যার। এটা কি লেখাচ্ছি? ইম্পর্টেন্ট আই মিন ওকে স্যার, ওকে স্যার। এবার বুঝলে একের পরে 7 তারপরে 24 কেন? হ্যাঁ স্যার, আহ এগুলোই পরীক্ষায় আসবে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছি। এখন মোট 106টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। 106টা অ্যামেন্ডমেন্ট যদি তোমাকে বলি এইভাবে মুখস্থ রাখতে, তুমি পারবে?
পারবে না। না স্যার। 106টা অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্নও আসবে না। ঠিক আছে, চাপ নেই। আচ্ছা, 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 এ 1971 সালে 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলছে দেখো, বলছে ইট ওয়াজ ব্রট ইন রেসপন্স টু গোলকনাথ কেস ইন 1967। 1967 সালে একটা গোলকনাথ কেস হয়েছিল। সেই গোলকনাথ কেসের রেসপন্সে, অর্থাৎ সেই গোলকনাথ কেসটাকে মানে বাইপাস করার জন্য অ্যাকচুয়ালি এটা নিয়ে এসেছিল পার্লামেন্ট। 1971 সাল মানে তখন ভারতবর্ষের মসনদে কে বসে আছে বলতো? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। তাহলে ইন্দিরা গান্ধী মানে ও অ্যামেন্ডমেন্ট করে হোক আর যে কোনো রকম ভাবেই হোক, ও কিন্তু নিজের রাজত্বটাকে ঠিক রাখার চেষ্টা করবে, তাই তো? তাহলে গোলকনাথ কেসে কি বলেছিল? গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট, সুপ্রিম কোর্ট বলেছিল যে পার্লামেন্ট ক্যান নট অ্যামেন্ড ফান্ডামেন্টাল রাইটস, পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারবে না। তাহলে ইন্দিরা গান্ধী বললো, গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট বলে দিল পারবে না, তো আমরা পারবো না, আমরা করবোই, বললেও শুনবো না বলে এই অ্যামেন্ডমেন্টে কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ করে এটা বলছে অ্যাফ্রিমড দ্য পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইটস। নিয়ম করছে যে কনস্টিটিউশনের যে কোনো পার্ট, এমনকি ফান্ডামেন্টাল রাইট, এটা যে কোনো কিছু চাইলেই পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারবে। তো সুপ্রিম কোর্ট বললেই পার্লামেন্টটা অ্যামেন্ড করতে পারবে না এমন ব্যাপার কিন্তু নয়। ঠিক আছে, বোঝা গেল? তো যাই হোক, তো এটার ফলে কি হলো? এটা যদিও ইন ফিউচার পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট এটাকে পরে ডিনাই করেছিল, কিন্তু ওই সময় সুপ্রিম কোর্ট এটাকে মেনে নিয়েছিল। নাম্বার 2, মেড ইট কম্পালসারি ফর দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে এটা কম্পালসারি করলো টু গিভ হিজ অ্যাসেন্ট টু এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, অ্যান্ড তার জন্য কি করলো? আর্টিকেল 368 এ ক্লজ 3 যুক্ত করলো। কি বলছে? যে প্রেসিডেন্টের কাছে এটা কম্পালসারি করলো যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ সংবিধান সংশোধনের বিল যখন তার কাছে পৌঁছবে তখন সে কিন্তু সেটা সিগনেচার করতে বাধ্য থাকবে। অর্থাৎ তোমরা এটা আগে পড়েছিলে কিন্তু, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল প্রেসিডেন্ট সিগনেচার করতে বাধ্য থাকে, তাই তো? কি জানতে তো? জানতে না এটা? না স্যার, এটা জানতাম না। কেন ভেটো পাওয়ার পড়ানো হয়নি? স্যার আমি ওই ক্লাসে ছিলাম টুম্পা, না, আমি একদিন পরে জয়েন করেছিলাম। টুম্পা, সুতপা? হ্যাঁ স্যার, পড়ানো হয়েছে। হ্যাঁ, মানে তোমরা জানতে কি জানতে না? মৌসুমী? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে হ্যাঁ স্যার। জানতে। তার মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যে প্রেসিডেন্ট সিগনেচার করতে পারে বা করতে হয়, সে না করতে পারে না, এই ব্যাপারটা কত সালে নেওয়া হলো? এই ব্যাপারটা নেওয়া হলো 1971 সালে 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এটা মাথায় রেখো। অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু, অরিজিনাল কনস্টিটিউশন মানে যে কনস্টিটিউশনের মেকারসরা যে কনস্টিটিউশন লিখে গেছিল, সেখানে কিন্তু এরকম কোনো নিয়ম ছিল না। বোঝা গেল? তাহলে এই দেখো কেন ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, দেখো খুব ইম্পর্টেন্ট, কিন্তু দুটো চেঞ্জই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসছি 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975। তার মানে আবার এই প্রশ্ন কারোর মাথায় নেই তো, স্যার 24-এর পরে 38 কেন? কি রোহিত, বোঝা গেল 24-এর পরে কেন 38? হ্যাঁ স্যার। কারণ মাঝের গুলো ইম্পর্টেন্ট নয়, নট সো ইম্পর্টেন্ট। তাহলে 38তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 সাল, এটাই কি হয়েছিল? নাম্বার 1, ডাইরেক্ট চেঞ্জেস লিখেছি, দেখো কি বলছে? মেড দ্য ডিক্লারেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি বাই দ্য প্রেসিডেন্ট ইজ নন জাস্টিসেবল। বললো যে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট যে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করবে বা জারি করবে, সেটা নন জাস্টিসেবল, অর্থাৎ কোর্টে সেটার বিরুদ্ধে কেস করা যাবে না। মেড দ্য ডিক্লারেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি বাই দ্য প্রেসিডেন্ট ইজ নন জাস্টিসেবল। কত সাল? 1975 সাল। তার মানে 76-এর যে এমার্জেন্সি, তার জন্য ততক্ষণে রেডি হচ্ছে আর কি দেশ, যে এমার্জেন্সি এবার এটা কড়াকড়ি ভাবে আনবো। বোঝা গেল? প্রথম পয়েন্টটা বোঝা গেছে কি বলতে চাইছে? ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল তোমাদের?
হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, তাহলে এমার্জেন্সি যে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করবে সেটা কিন্তু নন জাস্টিসেবল ঘোষণা করছে কে? 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 এ, সেই ইন্দিরা গান্ধী। নাম্বার 2, made the promulgation of ordinances by the president or state governors are non-justiciable। বলছে স্টেট গভর্নর, রাজ্যপাল অথবা প্রেসিডেন্ট যদি কোনো অর্ডিনেন্স জারি করে, অধ্যাদেশ জারি করে, সেটাও কিন্তু জাস্টিসেবল হবে না। অথচ আর্টিকেল 13-এ ফিরে যাও, আর্টিকেল 13-এ তোমাদের মনে আছে কি জানি না, ভালো করেই পড়িয়েছিলাম। আর্টিকেল 13-এ বলেছিল যে এমনকি প্রেসিডেন্টের অর্ডিনেন্স বা গভর্নরের অর্ডিনেন্স যদি মৌলিক অধিকার বিরুদ্ধ হয় তাহলে কিন্তু সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। কিন্তু এখানে কি বলছে? অর্ডিনেন্স জারি যদি করে তাহলে সেটা জাস্টিসেবল হবে না। ঠিক আছে, যদিও এটা বর্তমানে মানা হয় না, পরে সুপ্রিম কোর্ট এটাকে ডিনাইড করেছে। বোঝা গেল? বর্তমানে এটা মানা হয় না। ক্রস দিয়ে রাখলাম লাল কালিতে, মানে ভেবো এটা বর্তমানে মানা হয় না। আচ্ছা, নেক্সট নাম্বার 3। নাম্বার 3-তে কি বলছে? এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু ডিক্লেয়ার ডিফারেন্ট প্রোক্লেমেশন অফ ডিফারেন্ট গ্রাউন্ড সাইমালটানেসলি। এটাও তোমাদের ন্যাশনাল এমার্জেন্সিতে পড়িয়েছি যে প্রেসিডেন্টকে এটা বলা হলো, এটা এই ক্ষমতা দেয়া হলো যে ভারতবর্ষের দুটো বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাউন্ডে বা বিভিন্ন ক্ষেত্রে একসাথেই মানে ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারে। দেখা গেল যে উত্তর ভারতে চীন আক্রমণ করেছে, তাই উত্তর ভারত আর উত্তর পূর্ব ভারতে এক্সটার্নাল এমার্জেন্সি জারি করা হয়েছে যে এক্সটার্নাল অ্যাগ্রেশনের জন্য। আর দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্য তারা উত্তাল হয়েছে, আর্ম রেভিলিয়ন বা ইন্টারনাল ডিস্টারবেন্স যাই বলো, সেই কারণে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে বা বেশ কিছু অঞ্চল জুড়ে ফের ন্যাশনাল এমার্জেন্সি একসাথেই জারি করা হলো। অর্থাৎ এটা বলছে যে প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হলো ডিফারেন্ট প্রোক্লেমেশন করতে পারবে ন্যাশনাল এমার্জেন্সি ডিফারেন্ট গ্রাউন্ডে, বিভিন্ন ক্ষেত্রে একসাথে। বোঝাতে পারলাম 3 নম্বরটা? মৌসুমি, মৌসুমি, হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা। তারপরে আসছি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। তাহলে এই দুটো বোঝা গেছে আশা করছি। একটু ভিডিওটা তোমরা দেখো, ভিডিওগুলো তোমাদের জন্যই দিই। মানে মাঝখানে সাউন্ডের প্রবলেম হচ্ছিল, এখন সাউন্ডের প্রবলেমটা আর হচ্ছে না, ভিডিও ভালো শোনা যাচ্ছে। তোমাদের জন্যই দিই এগুলো। মানে এগুলো এমন নয় যে ইউটিউবে আপলোড করছি মানে এখান থেকে আমার ভিউ আসবে সেই জন্য দিচ্ছি। ও কেউ আজকাল 2-3 ঘন্টার ভিডিও কেউ শোনেও না। তোমাদের জন্য দিচ্ছি, অন্তত যেখানে আটকে যাবে একটু কেটে কেটে যাতে পরে শুনে নিতে পারো জায়গাটা কি ছিল। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, মানে এটা ওই কারণে নয় যে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, এইরকম ভিডিও নয়। তোমাদের ব্যাচের ভিডিও তোমরা একটু শুনো, যখন আটকে যাবে তখন সমস্যা হবে, কারণ অনেকগুলো পর পর বলে যাচ্ছি তো। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এটাকে আমরা কি অ্যামেন্ডমেন্ট বলে, কি বলে ডাকি? একটা মিনি কনস্টিটিউশন, তাই তো? আগে শুনেছিলে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কেন শুনেছিলে? কারণ এমন এত অ্যামেন্ডমেন্ট হয়েছে এখানে, মানে প্রায় ভারতবর্ষের সংবিধানের প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু অ্যামেন্ডমেন্ট এখানে ইন্দিরা গান্ধী করে দিয়েছে। এবং এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তোমরা এটাও শুনেছো ন্যাশনাল এমার্জেন্সির পিরিয়ডের সময়, এটা কিন্তু এমার্জেন্সি চলাকালীন সময় হয়েছিল। সমস্ত বিরোধী দলনেতাকে জেলে ঢুকিয়ে দিয়ে নিজেরা বসে বসে অ্যামেন্ডমেন্ট করে নিয়েছে। আচ্ছা, কি বলছে? ইট ব্রট সো মেনি চেঞ্জেস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রচুর চেঞ্জেস এনেছে। অলমোস্ট এভরি সেকশন অ্যান্ড পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডেড। প্রত্যেকটা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা পার্টে কিছু না কিছু পরিবর্তন হয়েছে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ নোন অ্যাজ মিনি কনস্টিটিউশন, যার জন্যই এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। 42nd অ্যামেন্ডমেন্ট একটাকে, মানে এত বড় অ্যামেন্ডমেন্ট যে একটা ছোটখাটো কনস্টিটিউশনও তৈরি হয়ে যাবে। ইট ওয়াজ ব্রট ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, এটা কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির সময় নিয়ে আসা হয়েছিল। ঠিক আছে, চেঞ্জেস, প্রচুর চেঞ্জেস আছে। কি কি চেঞ্জেস আছে আমরা পরপর দেখব। প্রথমত চেঞ্জেস নাম্বার 1, ফার্স্ট চেঞ্জ কি হলো? অ্যাডেড 3 নিউ ওয়ার্ডস, 3টে নতুন ওয়ার্ড যুক্ত করা হলো ইন দা প্রিএম্বেল এর মধ্যে। কি কি? সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি।
সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই তিনটে নতুন ওয়ার্ড প্রিএমবেলে যুক্ত করা হয়েছিল। আচ্ছা, এখানে কেউ আছে যার প্রিএমবেলের ক্লাস বাকি আছে? জ্যুতিকার প্রিএমবেলের জ্যুতিকার বাকি আছে, তাই তো? স্যার আমারও বাকি আছে। আচ্ছা, আমি একটা প্রিএমবেল ক্লাসের রেকর্ডিং যদি থাকে আমি পাঠিয়ে দেবো, তারপর তোমাদের সাথে কথা হবে, ক্লাস করাবো অবশ্যই। আচ্ছা, তিনটে নতুন ওয়ার্ড যুক্ত করা হয়েছিল, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। প্রিএমবেলের মধ্যে এই তিনটে যুক্ত হয়েছিল, বাকিরা জানো। নাম্বার 2, added fundamental duties in a new part 4A। এই পার্ট 4A তে ফান্ডামেন্টাল ডিউটি পুরো একটা নতুন পার্ট যুক্ত করা হয়েছিল। 3 নম্বর, মেড দ্য প্রেসিডেন্ট বাউন্ড বাই দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট। বলা হয়েছিল ক্যাবিনেট যা অ্যাডভাইস করবে, ক্যাবিনেট যা উপদেশ দেবে সেটা প্রেসিডেন্ট মেনে চলতে বাধ্য, প্রেসিডেন্টকে সেটাতেই সিলমোহর লাগাতে হবে, এ কথা বলা হয়েছিল। 4 নম্বর, মেড দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ। এটা করা হলো যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি হয় তাহলে সেটা জুডিশিয়াল রিভিউর ঊর্ধ্বে থাকবে, অর্থাৎ সংবিধান সংশোধন যদি করা হয় তাহলে সুপ্রিম কোর্ট সেখানে নাক গলাতে পারবে না, ঠিক হলো নাকি ভুল হলো। এটা বলা হয়েছে, ব্র্যাকেটে লিখে রাখো, দো কাটেলড বাই দ্য সুপ্রিম কোর্ট। যদিও এটা সেই সময় সাথে সাথেই সুপ্রিম কোর্ট এটাকে কাটেল্ড করেছিল, বলেছিল যে এমনটা চলতে পারে না, কারণ সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট ইন্টারপ্রিটার অফ কনস্টিটিউশন। ঠিক আছে, বোঝা গেল? সেই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো একটি ঘটনা এটা আর কি। সুপ্রিম কোর্ট যদি এটা কাটেল্ড না করে মেনে নিত, ছেটে না মেনে নিত, তাহলে পরবর্তীকালে থেকে সুপ্রিম কোর্ট কিন্তু আর কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের জুডিশিয়াল রিভিউ করতে পারতো না, তাই না? বোঝা গেল? আচ্ছা, নেক্সট নাম্বার 5, curtailed the power of judicial review and writ jurisdiction of the Supreme Court and High Court। সুপ্রিম কোর্টের এবং হাই কোর্টের জুডিশিয়াল রিভিউর সাথে সাথে রিট জুরিসডিকশন, ভাবো ফান্ডামেন্টাল রাইট না পেলে সাধারণ মানুষ যে রিট জারি করে সেইটা, সেই রিট জারি করার ক্ষমতাটাকেও কেটে নিয়েছিল, যে না দুমদুম করে রিট জারি করতে পারবে না। এটাও কাটেলড বাই দ্য সুপ্রিম কোর্ট, তাই লাল কালির ক্রস এখানেও দিয়ে রাখছি যে এটাও কিন্তু সুপ্রিম কোর্ট পরে এটাকে বলেছিল যে এই নিয়ম চলবে না। নেক্সট নাম্বার 6, raised the লোকসভা টেনিওর from 5 years to 6 years। লোকসভার যে কার্যকাল সেটা 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করে দিল, যে ভোটে জিতলে আগে 5 বছর থাকতে পারতো, এখন 6 বছর করে থাকতে পারবে। বোঝা গেল? 7 নম্বরে কি বলছে, ফেসিলিটেটেড the proclamation of national emergency in a part of India or in a small territory of India। বলছে ন্যাশনাল এমার্জেন্সি ভারতবর্ষের একটা পার্টেও জারি করতে পারে, আবার ভারতবর্ষের একটা স্মল টেরিটরিতেও জারি করতে পারে। মানে এমনটা হতে পারে যে উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত জুড়ে হচ্ছে, নতুবা দেখা গেল স্মল টেরিটরি মানে মানে দেখা যাচ্ছে যে হয়তো পশ্চিমবঙ্গের 3টে জেলা খুব সমস্যা করছে, সেই 3টে জেলাতে পশ্চিমবঙ্গে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়। ঠিক আছে, স্মল টেরিটরিতেও হতে পারে। আচ্ছা, নেক্সট চেঞ্জেস নাম্বার 8। আচ্ছা, তোমরা বুঝছো তো, মানে আমি শুধু পড়ে যাচ্ছি এমন ব্যাপারটা নয় তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, মানে অনলাইন ক্লাস এই একটা সমস্যা আর কি, স্টুডেন্ট ঘুমিয়ে পড়লেও স্যার বুঝতে পারে না। আচ্ছা, নেক্সট চেঞ্জেস নাম্বার 8, extended the first time duration of the president's rule। প্রেসিডেন্ট রুলের যে ফার্স্ট টাইম ডিউরেশন, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন, অর্থাৎ আর্টিকেল 356, মনে পড়ছে? স্টেট এমার্জেন্সি, বলেছিলাম যে স্টেট এমার্জেন্সি একবার, যে কোনো এমার্জেন্সি একবার জারি হলে 6 মাস থাকে, পার্লামেন্ট অ্যাপ্রুভ করলে তারপর আবার অ্যাপ্রুভ, আবার 6 মাস, আবার অ্যাপ্রুভ, আবার 6 মাস, এভাবে চলে। কিন্তু এখানে বলছে যে ফার্স্ট টাইম ডিউরেশন, প্রথম যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ইন এ স্টেট ফ্রম 6 মান্থ টু 1 ইয়ার, বলছে 6 মাস আর থাকবে না, একবার অ্যাপ্রুভ হলে প্রথমেই 1 বছর থাকবে, তারপরে অ্যাপ্রুভ করে আবার 6 মাস। ঠিক আছে, তাহলে এক্সটেন্ডেড দ্য ফার্স্ট টাইম ডিউরেশন অফ প্রেসিডেন্টস রুল ইন
ইন এ স্টেট ফ্রম 6 months to 1 year, 6 মাস থেকে 1 বছর। বোঝা গেল 8 নম্বরটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নাম্বার 9, অ্যাডেড 4 নিউ ডাইরেক্টিভ প্রিন্সিপালস, 4টে নতুন ডাইরেক্টিভ প্রিন্সিপালস অ্যাড করা হয়েছিল। কি কি? হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, এটা যুক্ত করা হয়েছিল। ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড ফর দ্য পুয়ার, গরিবদের জন্য ন্যায় বিচার এবং প্রত্যেকের জন্য বিনামূল্যে আইনি সাহায্য, খুব ভালো জিনিসগুলো যুক্ত করা হয়েছিল। নাম্বার 3, পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ওয়ার্ক ম্যানেজমেন্টে ওয়ার্কার্সদের পার্টিসিপেশন, যেটার ফলে ট্রেড ইউনিয়ন গুলোকে লিগালাইজ করা হয়েছিল, খুব ভালো জিনিস। প্রোটেকশন অফ এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে। অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করতে হবে। ইন্দিরা গান্ধী যে জিনিসগুলো ভালো কাজ করেছিল, এগুলো কিন্তু সব ভালো কাজ। ভালো কাজগুলো দেখবে ইনফ্লুয়েন্সড বাই দ্য রাশিয়া, মানে দেন ইউএসএসআর। ঠিক আছে, তখনকার যে ইউএসএসআর এর যে ভালো জিনিসগুলো ছিল সেগুলো তিনি নিয়েছিলেন, কারণ ইউএসএসআর মানে কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে বলেছি ন্যাশনাল এমার্জেন্সি পড়ানোর সময়, যে অনেকে দাবি করেন এবং তার বেশ কিছু দাবির সপক্ষে যুক্তিতে দলিলও আছে যে ইউএসএসআরই নাকি তখন বকলমে ভারতবর্ষটাকে চালাচ্ছিল ইন্দিরা গান্ধীর থ্রুতে, এমন দাবিও আছে, এমন যুক্তি এবং তার সপক্ষে বেশ কিছু নথিও আছে। নাম্বার 10, শিফটেড 5 সাবজেক্ট, 5টা বিষয় এটা শিফট করা হয়েছিল ফ্রম দ্য স্টেট লিস্ট টু দ্য কনকারেন্ট লিস্ট। স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে 5খানা বিষয় যুক্ত করা হয়েছিল, সরিয়ে নেওয়া হয়েছিল। এগুলো তোমাদের করানো হয়েছে। এডুকেশন, ফরেস্ট, ওয়েট অ্যান্ড মেজারমেন্ট, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমাল অ্যান্ড বার্ডস, আর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এই 5টাকে স্টেট লিস্ট থেকে সরিয়ে কনকারেন্ট লিস্টে দেওয়া হয়েছিল। আচ্ছা, লিস্টগুলো তোমাদের হয়ে গেছে তো? কেউ এখানে এমন আছো যার লিস্টগুলো হয়নি? স্যার হয়নি। স্যার আমার হয়নি। আচ্ছা, মানে পেলাম যাদের লিস্ট হয়নি। আচ্ছা, এই দুটো রোহিত আমাকে একবার মেসেজ করে পাঠিয়ে দিও তো, রোহিত জ্যোতিকা দুজনেই। ঠিক আছে, যে লিস্ট স্যার আমাদেরই তো হয়নি এটা। হ্যাঁ আমাদেরও হয়নি। তার মানে লিস্টটা পুরোটাই স্যার তোমাদের আমাদের হয়নি। হয়নি। আচ্ছা, তাহলে নেক্সট হবে এই লিস্ট গুলো। লিস্ট মানে লেজিসলেটিভ লিস্ট। নেক্সট মানে যখন ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট শেষ হয়ে যাবে তারপর আমরা লেজিসলেটিভ লিস্টটা শুরু করব। একটু রোহিত নোট ডাউন করে রাখো, বা কেউ নোট ডাউন করে রাখো যাতে আমাকে বলতে পারো পরে। ঠিক আছে, তাহলে এই চেঞ্জেস গুলো মোটামুটি ওরকম ভাবে হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলে থাকি। বোঝা গেল? আচ্ছা, আজকে লাস্ট আমরা যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে ওই যে মোরারজি দেশাইয়ের সময়ের যে অ্যামেন্ডমেন্ট, ওটা দিয়ে আজকে শেষ করব। অর্থাৎ পরবর্তী অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে 42nd-এর পরেই তো আর 44th হয় না, পরবর্তী না, পরবর্তী ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। ঠিক আছে, তোমরা আগে এমার্জেন্সি পড়ার সময় পড়েছো যে এই অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসা হয়েছিল ইন্দিরা গান্ধী যে আজে বাজে নিয়মগুলো করেছিল সেগুলোকে সরিয়ে দিতে, আর ন্যাশনাল এমার্জেন্সি বা এমার্জেন্সি গুলোর একেবারে কোমর ভেঙে দেওয়ার জন্য। ইট ওয়াজ এনাক্টেড বাই জনতা গভর্নমেন্ট। জনতা গভর্নমেন্ট এটা চালু করেছিল, যে কিনা ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট লেড বাই মোরারজি দেশাই, যে কিনা ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী সরকার ছিল, যেটাকে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী তিনি লিড করতেন। দ্য অ্যামেন্ডমেন্ট মেড আফটার দ্য এমার্জেন্সির পরে অ্যামেন্ডমেন্ট তৈরি করা, এই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এমার্জেন্সির পরে যখন ভোট হলো, ইন্দিরা গান্ধী হেরে গেল, মোরারজি দেশাই ক্ষমতায় এলো, ন্যাশনাল এমার্জেন্সিতে সব গল্পই বলেছি তোমাদের। টু নালিফাই সাম রং প্রভিশন অফ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কিছু রং প্রভিশন, সেগুলোকে নালিফাই করার জন্য, সেগুলোকে মুছে ফেলার জন্য এই অ্যামেন্ডমেন্টটা করা হলো। কি কি চেঞ্জেস নিয়ে আসা হলো? চেঞ্জেস নাম্বার 1, রেস্টোর দ্য লোকসভা টেনিওর টু 5 ইয়ার্স। যেটা ইন্দিরা গান্ধী 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করে দিয়েছিল, সেটা আবার রেস্টোর করে 5 বছরে নিয়ে আসা হলো। বোঝা গেল? না বুঝতে পারলে বলবে। নাম্বার 2, গেভ পাওয়ার টু সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট টু ইস্যু রিট অ্যান্ড জুডিশিয়াল রিভিউ। এটা রিভিউ হবে।
ঠিক আছে, রিট এবং জুডিশিয়াল রিভিউ করার অধিকার সুপ্রিম কোর্টকে এবং হাইকোর্টকে আবার অ্যামেন্ডমেন্ট করেই ফিরিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট নাম্বার 3, এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকেই ক্ষমতা দেওয়া হলো টু সেন্ড ব্যাক ফর ওয়ান্স দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট টু রিকনসিডারেশন। কি বলছে, আগে ইন্দিরা গান্ধী নিয়ম করলো যে ক্যাবিনেটের অ্যাডভাইস প্রেসিডেন্ট মানতে বাধ্য থাকবে, কিন্তু মোরারজি দেশাই বলছেন যে একবার ফর ওয়ান্স এটাকে সেন্ড ব্যাক করতে পারবে, একবার প্রেসিডেন্ট রিকনসিডারেশনের জন্য ক্যাবিনেটের কাছে পাঠাতেই পারে, বাট দ্য রিকনসিডারেশন ইজ টু বি বাইন্ডিং বাই দ্য প্রেসিডেন্ট। কিন্তু যদি রিকনসিডার হয়ে আসে, যে ক্যাবিনেট দেখে আবার বললো যে না আমরা এটাই থাকবে, আমরা কোনো চেঞ্জ করছি না, তখন কিন্তু প্রেসিডেন্টের কাছে এটা বাইন্ডিং, প্রেসিডেন্ট কিন্তু তখন সেটা মেনে চলতে বাধ্য থাকবে। 3 নম্বরটা বোঝাতে পারলাম ইন্দিরা গান্ধী কি করেছিল আর এখানে কি করা হলো? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, তার মানে ইন্দিরা গান্ধী যেটা একবারে টোটালি বাইন্ডিং বলেছিল, মোরারজি দেশাই বললো যে রিকনসিডারেশনের জন্য একবার পাঠাতে পারবেন, যদি রিকনসিডার হয়ে আসে তখন বাইন্ডিং। আচ্ছা, নাম্বার 4, রিপ্লেস দ্য টার্ম ইন্টারনাল ডিস্টারবেন্স, তোমরা এটা পড়েছো অলরেডি, জানো এমার্জেন্সি হয়ে গেছে। ইন্টারনাল ডিস্টারবেন্স এটাকে চেঞ্জ করে করা হলো আর্মড রেভিলিয়ন ইন রেসপেক্ট অফ ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে, নেক্সট 5, নাম্বার 5, মেড দ্য প্রেসিডেন্ট টু ডিক্লেয়ার ন্যাশনাল এমার্জেন্সি অনলি অন দ্য রিটেন রেকমেন্ডেশন অফ দ্য ক্যাবিনেট। এগুলো তোমার ন্যাশনাল এমার্জেন্সির মধ্যে পড়েছো। এটা করা হলো যে ক্যাবিনেটের রিটেন রেকমেন্ডেশন পেলে, অর্থাৎ লিখিত রেকমেন্ডেশন যদি ক্যাবিনেট দেয় তবেই কিন্তু প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করতে পারবে। ফোন করে বলে দিল আর এমার্জেন্সি জারি হয়ে গেল, এমনটা হবে না। নাম্বার 6, for proclamation of national emergency, special majority of parliament is required. ন্যাশনাল এমার্জেন্সি প্রক্লেম করার জন্য পার্লামেন্টে সিম্পল মেজরিটি নয়, স্পেশাল মেজরিটি লাগবে। ঠিক আছে, প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সি জারি করে দিল আর তুমি সব বিরোধী দলের নেতাগুলোকে, এমপি গুলোকে জেলে ভরে দিয়ে আর নিজেরা পাস করে নিলে, এমনটা যাতে না হয়। নাম্বার 7, to revoke the emergency, 1/10 member of Lok Sabha written recommendation to the president or to the speaker. তোমরা এটা পড়েছো যে রিভোক করার জন্য, এমার্জেন্সি তুলে নেওয়ার জন্য 1/10 সদস্যকে বা 10% লোকসভার সদস্যকে রিটেন রেকমেন্ডেশন দিতে হবে স্পিকারের কাছে অথবা প্রেসিডেন্টের কাছে, তাহলেই কিন্তু এমার্জেন্সি উঠে যাবে। নাম্বার 8 কি করা হলো, আর্টিকেল 20 and 21 cannot be suspended during the national emergency. ন্যাশনাল এমার্জেন্সির সময় আর্টিকেল 20 এবং 21 কিন্তু কখনোই সাসপেন্ড করা যাবে না, এটা করা হলো। এটা ডিউরিং হবে। তার মানে অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী আর্টিকেল 20 আর 21 সাসপেন্ড করা যেত। তোমরা এমার্জেন্সিতে এটা পড়েছো। নাম্বার 9, অ্যাডেড ওয়ান নিউ ডিরেক্টিভ প্রিন্সিপাল, একটা নতুন ডিপিএসপি তৈরি করা হলো, দ্যাট ইজ মিনিমাইজ ইনইকুয়ালিটিজ ইন ইনকাম স্ট্যাটাস, ফেসিলিটিস এন্ড অপরচুনিটিস। ইনকাম স্ট্যাটাস, ফেসিলিটিস এবং অপরচুনিটিস, অর্থাৎ প্রত্যেক মানুষের আয়, প্রত্যেক মানুষের সুযোগ সুবিধা এবং প্রত্যেক মানুষের এই সুযোগ সুবিধা বা প্রত্যেক মানুষের ফেসিলিটি, এগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে যে ইনইকুয়ালিটি আছে, যে কম বেশি মানুষ এগুলো পেয়ে থাকে, সেই ইনইকুয়ালিটি গুলোকে কমাতে হবে। আচ্ছা, নাম্বার 10, ডিলিটেড দ্য রাইট টু প্রপার্টি, দারুণ একটা কাজ করেছে দেখো, ডিলিটেড দ্য রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টিটাকে ডিলিট করে দিয়েছে একেবারে, খুব গন্ডগোল করছিল, বন্ধ করে দিয়েছে। ফ্রম ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মেক ইট অনলি এ লিগাল রাইট, এবং এটাকে একটা লিগাল রাইট বানিয়ে দিল, যে তোমার ভাই আইনি অধিকার। বোঝা গেল? তাহলে পরের দিন আমরা এই 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 থেকে পড়বো। আচ্ছা, এমার্জেন্সি নিয়ে কোশ্চেন অ্যান্সার ডিসকাস হয়েছে কি? না স্যার। না স্যার।
আচ্ছা, না পরের দিন অ্যামেন্ডমেন্ট পুরোটা শেষ করব পরের শুক্রবার। অ্যামেন্ডমেন্ট শেষ করার পরে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট আর যেগুলো বাকি আছে, মানে দেখি আর কতগুলো বাকি আছে। হ্যাঁ, বেশ অনেকগুলোই বাকি আছে। এটা শেষ হয়ে যাবে। এটা খুব বেশি সময় লাগবে না। ০.৫ ঘন্টা ৪৫ মিনিটে শেষ হয়ে যাবে। এবং তার সাথে আমরা এমার্জেন্সির কোশ্চেন অ্যান্সার অন্তত কম করে হলেও ২০-২৫টা এমার্জেন্সি সংক্রান্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে? এমার্জেন্সি ৩টে কিন্তু বাড়িতে তাহলে ভালো করে পড়বে এটার সাথে, সাথে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার। চলো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, পরের ক্লাসে পরের দিন